রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের প্রিজন ভ্যানে ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, কারাগারে পাঠিয়েছেন বিচারক। সারা দেশে বাড়ছে শীতের দাপট, ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কমার পূর্বাভাস। ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানোর খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়েছে, কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে ধরেন আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। কিশোরগঞ্জের করিমগঞ্জবাসীর কাছে মূর্তমান আতঙ্ক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি সানাউল। জমি দখল, নির্যাতন সহ নানা অভিযোগ। আমার স্বামীরা খুব অত্যাচার করছে, মামলাকে দিছে। 10 টাকা আমার 10 ফাইল দিছে না। ষড়যন্ত্রমূলক যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়ে তিনি এই পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কাজ অসমাপ্ত রেখে চলে গেছে ঠিকাদার, ফেরত গেল প্রকল্পের টাকা। সিরাজগঞ্জে কাটাখালী নদী পারাপারে ভোগান্তিতে মানুষ। মুন্সিগঞ্জ লালমনিরহাটে আলু বীজের দাম নিয়ে বিপাকে চাষিরা। বাড়ছে উৎপাদন খরচ, লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয়। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির জন্য সংগ্রাম, মাইলের পর মাইল হাঁটছে গ্রামবাসী। স্তর নেমেছে 150 মিটার পর্যন্ত। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়। পুকুরের পানি খাওয়ালে তারপরও খাইতে হয়। ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজশাহী আদালতে নেওয়া হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধ জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের মামলার আসামি আসাদুজ্জামান আসাদ। গেল 6 অক্টোবর রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বিচারক রাজশাহী 3 আসনের সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। রাজশাহীর আদালত চত্বর। পুলিশের প্রিজন ভ্যানে রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তাকে লক্ষ্য করে এভাবেই ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় বোয়ালিয়া থানার 2 মামলার আসামি আসাদুজ্জামান আসাদ। দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় আদালতে। এ সময় ডিমের পাশাপাশি আসাদুজ্জামান আসাদকে লক্ষ্য করে কেউ কেউ ছুঁড়েছেন ইট ও কাদা। পরে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গেল 6 অক্টোবর রাজধানী বারিধারা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে র্যাব। পরে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় 2 দিন ধরে দেখা নেই সূর্যের। কমেছে রোদের প্রখরতাও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘড়ির কাঁটায় আধা বেলা পেরিয়েছে, তবু কুয়াশার গাঢ় চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে শীত। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা গড়ালেও কমছে না শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। শীত বস্ত্রের অভাব, তাই খড়কুটো জ্বালিয়ে চলছে ঠান্ডা নিবারণের চেষ্টা। শীতে হাত পা গুটেছে, তারপরে আমরা কাজে যাচ্ছি পেটের অভাবে। কি করব, আমাদের তো সংসার আছে। সকালে ধরেন এই ঠান্ডার মধ্যে কাজে আসি, কাজ করে আবার বিকালেও ফির ঠান্ডা লাগে, যাই বাড়িতে যাই। আইসি তো উল্লো গায়ে ভাবছি যে একটু ঠান্ডা হবে না, যেমন তো ঠান্ডা হয়ে পড়ছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচল কম। দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে 7 ঘন্টা এবং আরিচা কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না,
রাস্তাঘাটে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। অপরিমাণ শীতে গাড়ি বন্ধুদের বাসাতে ঘুমাই থাকে। প্রচন্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, শীতের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, দিনের শেষ ভাগের তাপমাত্রা এখন কেমন দেখছেন? জনজীবনের শীতের প্রভাব কতটা, একটু জানাবেন বিস্তারিত। শাওন, বেলা গড়িয়েছে, সূর্য ডুবেছে, শীতের প্রকোপ আরও বেড়েছে। আমরা দেখেছিলাম যে দিনের কিছু সময় সূর্যের দেখা মিলেছিল, সেই হিসাবে কিন্তু আসলে এই যে শীতের তীব্রতার অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছিল। আবারও সেই সূর্য ডুবেছে, উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসেও কিন্তু সাধারণ মানুষ কাবু হচ্ছে। বলা যায় যে এই অঞ্চলের মানুষজন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে এই তীব্র ঠান্ডায়। সেই জনজীবনও এর প্রভাব আমরা যেটা দেখেছি, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, দিনমজুর শ্রেণীর মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন, কেননা তাদের যে প্রয়োজনীয় কিংবা দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে এই ঠান্ডার কারণে। তারা অনেকেই কাজে যেতে চাইলেও কিন্তু আসলে তারা কাজ পাচ্ছেন না, আবার অনেকে কাজে যে তাদের সেই কাজ সম্পন্ন করতে পারছেন না। রাস্তাঘাটেও দেখেছিলাম যে সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কমেছে, যান চলাচল অনেকটাই কমেছে। সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি, এই হঠাৎ করে তীব্র শীতে কিন্তু আসলে এই অঞ্চলের জনপদ একেবারে নাকাল হয়ে পড়েছে। সেই সাথে কিন্তু এই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং রোটা ভাইরাসে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। সেই হিসেবে বলাই যায় যে আসলে এই প্রভাব সাধারণ মানুষ এবং শিশুদের মধ্যেই বেশি পড়েছে। শাওন। জিশান, ধন্যবাদ আপনাকে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাব দেখা গেছে দেশের উত্তরাঞ্চলে। সেখানে বাড়ছে শীতের দাপট, মৃদু শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা অস্থির করে তুলেছে জনজীবন, বাড়ছে রোগবালাই। প্রকৃতিতে ঘন কুয়াশার দাপট, সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হিমালয় থেকে ধেয়ে আসছে হিমশীতল হাওয়া। এমন অবস্থায় ঘর থেকে বের হওয়াই কঠিন। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষ। কুয়াশায় লাখ ঢাকে ধরতেছে, চোখ ঢাকে ধরতেছে, আস্থা দেখা যাচ্ছে না, কামাই রোজগার নাই, ইনকামও নাই, চলা খুব কষ্টের মধ্যে চলতেছে। গাড়ি ঘোড়া কাম করে চলবে, কিন্তু দেখা যাচ্ছে না তো কুয়াশায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। গেল কদিন ধরেই 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে তাপমাত্রার পারদ। দিনেও সূর্যের দেখা মিলছে না। গরম কাপড়ের অভাবে সীমাহীন কষ্টে ছিন্নমূল ও শ্রমজীবীরা। অতিরিক্ত ঠান্ডার কারণে এই কষ্টটা হয়, শ্বাসকষ্ট আমার, কাশতে কাশতে অবস্থাই খারাপ হয়। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। শীতের বস্ত্র যেটা পাওয়া যায়, কম্বল টম্বল এসব দিত, কিন্তু এবারটা তো কোনো ইয়াই দেখতেছি না, খুবই দেখতেছি না। শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতির কথা জানান কর্মকর্তারা। আমাদের অ্যাকুয়েট ওয়াটারি ডায়রিয়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় ডায়রিয়া বলি, এই ডিজিজটা নিয়ে বেশি আসতেছে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে বলা হয়, যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, এই ডিজিজটা এখন বেশি। মেডিসিনের পাশাপাশি মেডিকেল সাপ্লাইজে কিছু কিছু জিনিস লাগে, যেমন অক্সিজেন, স্টেবিলাইজার মেশিন বা অন্যান্য যে সমস্ত লাগে, সেগুলো আমরা অ্যাভেলেবেল করছি, যাতে বয়স্ক বা যারাই আক্রান্ত হোক না কেন এই ঠান্ডাজনিত কারণে তারা যেন কোনো রকমের ঘাটতিতে না পড়ে। মানুষের চাহিদা বেড়েছে, এবছরের শীত গত বছরের শীতের তীব্রতাকেও ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই হিসেবে আমাদের শীতবস্ত্র কমপক্ষে 1 লক্ষ শীতবস্ত্র আমরা এখানে বিতরণ করব, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। আবহাওয়া অফিস বলছে চলতি মাস জুড়েই থাকবে শীতের দাপট। জানুয়ারিতে ভয়াবহ রূপে আসতে পারে শৈত্যপ্রবাহ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
খুলনায় নারীকে অপহরণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণ চন্দ্রের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলা তদন্ত কর্মকর্তা। এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে বিয়ের প্রলোভনে ওই নারীকে ধর্ষণ করেন তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ। পরে তাকে অপহরণও করা হয়। সাবেক ভূমিমন্ত্রীর ছত্রছায়ায় এজাজ এসব অপরাধ কাণ্ড ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। গেল 6 অক্টোবর সীমান্ত পথে ভারত পালানোর সময় গ্রেপ্তার করা হয় নারায়ণ চন্দ্র চন্দকে। কিশোরগঞ্জের করিমগঞ্জবাসীর কাছে যেন মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। এলাকায় ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনা দখলের বিস্তর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে অনেকে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন। এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়ও। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি। করিমগঞ্জের নামাপাড়া এলাকা, প্রায় 25 কাঠা জমিতে বাগানবাড়িটি গড়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। সরকার পতনের পর থেকেই সেখানে ভুতুরে পরিবেশ, রয়েছে তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়িটি নির্মাণের জমির জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন সানাউল হক। হয়রানির শিকারও হয়েছেন কেউ কেউ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জায়গা ছেড়েছেন মালিকরা। জমিটা নেওয়ার সময় কন্ট্রাক্ট ছিল আমাকে একটা চাকরি দিবে এবং এই জমির উপযুক্ত মূল্য যা মার্কেটে আছে তাই দিবেন। 50,000 টাকাও হয় নাই সব মিলিয়ে। পৌর শহরের আইলা এলাকায় 24 কাঠা জায়গায় ফিলিং স্টেশন ও কমিউনিটি সেন্টার গড়েছেন সাবেক এই অতিরিক্ত আইজিপি। সেখানেও ভয়ভীতি দেখিয়ে জমি কেনা ও দখলের অভিযোগ তার বিরুদ্ধে। একইভাবে ইটনা সীমান্তবর্তী নেত্রকোনার খালিয়াজুরি হাওরের কয়েকশো একর জমিও তিনি কিনেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার 3বার টানা তো নিছে, আমি রাজি হয়েছি না। তারপরে আমার স্বামীরও খুব অত্যাচার করছে, মামলাকে দিছে। আমরা লইতো ঘৃণা আসে যে সানাউল হক, এই সানাউল হক আমার ভাড়ি আপনার প্রায় 40 কাঠা জমি দখল করে নিছে। 10 কাঠা জায়গা আমার দখল হয়েছে, আমার 10 ফায়রি খানা। 2011 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ পান সানাউল। স্থানীয়দের অভিযোগ, এরপরই অর্থ সম্পদে ফুলে ফেপে ওঠেন তিনি। এরপর 2021 সালে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হওয়ার পর সম্পদের পরিমাণ বেড়েছে আরও। বিপুল অর্থ পাচারেরও অভিযোগ আছে সাবেক অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে। 6-7 পরে তাদেরকেও তিনি মিথ্যা এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। ডক্টর এম ওসমান ফারুককে মিথ্যা ষড়যন্ত্রমূলক এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়ে তিনি এই পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে দিয়েছেন। 2014 সালের নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সানাউল। শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। তবে এলাকা জুড়েই ছিলেন মূর্তিমান আতঙ্ক। আমরা এই এলাকাবাসী, আমরা তার সে আইলে আমরা আশেপাশে আয় বইছি। আমাকে টাকি দেওয়ার কথা ছিল, টাকি দেয় নয়। 10 টাকার কাছে টাকা পাম, টাকাও দেয় না। ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি সানাউল। গণ অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ বিমান বাহিনীর 85তম বাফা কোর্স এবং শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024 অনুষ্ঠিত হয়েছে যশোর বিমান বাহিনী একাডেমিতে। সকালে এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বাহিনীর প্যারা ট্রুপারদের দৃষ্টিনন্দন প্রদর্শনী উপভোগ করেন তিনি। আনুষ্ঠানিক বক্তব্যে এয়ার চিফ মার্শাল বলেন, কক্সবাজারের ঘাঁটিকে শিগগিরই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তর করা হবে। বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাহিনী প্রধান বলেন, 1971 সালে মাত্র 3টি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষায় পরিপূর্ণ সক্ষম সদস্যরা। দেশের যে কোনো ক্রান্তি লগ্ন মোকাবেলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত, জানান বাহিনী প্রধান। এ সময় তিনি 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে।
নাটোরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে কাদিরাবাদ সেনানিবাসে অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার কোরের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সহ দেশ সেবায় এই কোরের অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান। সেই সাথে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে কোরের সদস্যদের আহ্বান জানান তিনি। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 25 গ্রামের মানুষকে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে টাকা। 2026 সালে নতুন করে প্রকল্পের চাহিদা দেয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকা। সেতুর অভাবে ভোগান্তি নিয়ে প্রতিদিন জেলা শহরে যাতায়াত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাটাখালী নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় পাশে থাকা পরিত্যক্ত রেল লাইনই এখন ভরসা 25 গ্রামের মানুষের। 2021 সালের আগস্টে 64 জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনরায় খনন প্রকল্পের আওতায় 7,28,02,000 টাকা ব্যয় ধরে 49 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চুক্তি অনুযায়ী 2024 সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2022 সালের মার্চ পর্যন্ত অর্ধেক কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসি লিমিটেড। এর জন্য তাদের 2,68,00,000 টাকার বিলও দেয় পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে বাকি কাজ রেখেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এর জন্য 46 লাখ টাকা জরিমানাও গুনতে হয় তাদের। অনেকে এই জায়গায় পড়ে যাওয়া অসুস্থ হয়েছে, অনেকে বিচের নিচেও পড়ে যাওয়া মনে করেন আহত হয়েছে। পিছনে আমাদের যে ব্রিজটা আছে এই ব্রিজটা এমন ভঙ্গুর যে অত্র এলাকা দিয়ে কোনো মানে শিশু পোলাপান তারপরে কোনো মানে মেয়েরা এদিক দিয়ে চলাফেরা করতে পারে না। অনেক কষ্ট করে আসি, ব্রিজটা মাঝে মধ্যে ভাঙা আছে বা অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। রডগুলো খুলে নিয়ে নেশাখোররা ওগুলা বিক্রি করে নেশা করতেছে। এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য পরিপূর্ণ কাজ সমাপ্ত করে মানুষের চলাচল যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করি। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের অবশিষ্ট 4,60,00,000 টাকা ফেরত চলে যায় সংশ্লিষ্ট দফতরে। নতুন করে বরাদ্দ পেলে কাজ শুরুর কথা বললেও কতদিনে তা মিলবে তা জানা নেই পানি উন্নয়ন বোর্ডের। অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করি। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে গ্রামবাসী। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে জয়পুরহাট নাগরিক কমিটি। সকালে শহরের 0.5 মোড়ে জয়পুরহাট নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। পরে শাড়ি সহ ভারতীয় বিভিন্ন পণ্য পুড়িয়ে দেন তারা। এ সময় অবিলম্বে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. ওহাব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল দেবনাথ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মৌচাক জামতলা এলাকার বাসিন্দা তাজবির হোসেন শিহান রাজধানীর উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন। ভোরে বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তাকে ধাওয়া দেয়, এক পর্যায়ে ধরে ফেলে কুপিয়ে হত্যা করে তাকে। কারা কি কারণে শিহানকে হত্যা করেছে সেই সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। কর্মকর্তারা জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দাফনের 2 মাস পর ঝিনাইদহে এক স্কুল ছাত্রের মরদেহ উত্তোলন করা হয়েছে। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশনা অনুযায়ী সকালে শিক্ষার্থী সোহানুর রহমানের মরদেহ উত্তোলন করে পুলিশ। জানায়, 18 সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মারা যায় সোহান। কোনো তদন্ত ছাড়াই 21 সেপ্টেম্বর
সোহানের মরদেহ নিজ গ্রাম নগর বাথানে দাফন করা হয়। পরে সোহানের বাবা ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দাবি করেন সাকিব সহ সোহানের কিছু অজ্ঞাত বন্ধু ঘটনার দিন তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। এর কিছুক্ষণ পরই তারা সোহানের মৃত্যুর খবর পান। এই ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা ময়নাতদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। রাত ৩টার সময় ৩:৩০টার সময় যখন আমি লাশ নিয়ে চলে আসবো, তার পরিবারের ৪টা লোক, তার সাকিবের 2 ফুবু 2 ফুবা হসপিটালের ভিতর থেকে বেরিয়ে আসার টাকার হুমকি দিচ্ছে যে পুলিশ আছে 5 লাখ টাকা দেবো, ঝামেলা করিস নে। বিজ্ঞ আদালতের আদেশেই আমরা ভিকটিম সোহানের লাশ আজকে উত্তোলন করলাম। লাশটি বিনা ময়না তদন্তে এবং বিনা সুরতহালে সমাহিত করা হয়েছিল। এদিকে ফেনীতে অপহরণের 4 দিন পর আহনাব আল মাইন নাশিদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঢাকা চট্টগ্রাম রেললাইনের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত রোববার কোচিং সেন্টারে পড়তে যায় নাশিদ। বাড়িতে না ফেরায় পরদিন ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা মাইনুদ্দিন। পরবর্তীতে তুষার নামের এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশকে জানান তিনি। তুষারকে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের কথা স্বীকার করে। পরে তুষারের দেয়া তথ্য মতে আরও 2 জনকে আটক করে পুলিশ। গত 2 দিন ধরে মোবাইলে নাশিদের পরিবারের কাছে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গতকালকে আমরা একটা ছেলেকে সন্দেহের ভিত্তিতে তাকে নিয়ে আসি এবং তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে রাত 2টার দিকে সে সমস্ত বিষয় ঘটনার স্বীকার করে। এই পরিপ্রেক্ষিতে আমরা 3 জন অ্যারেস্ট করেছি। আমরা এই ভিকটিমের লাশ উদ্ধার করেছি। উদ্ধার করে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আলু বীজের দাম নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। তাদের অভিযোগ গত বছরের চেয়ে এবার দাম বেশি। হল্যান্ড থেকে আসা বীজের, এতে বাড়ছে উৎপাদন খরচ। সিন্ডিকেটকে দুষছেন তারা। ব্যবসায়ীদের দাবি সরবরাহ ঠিকমতো না হওয়ায় তৈরি হয়েছে সংকট। তদারকির আশ্বাস কৃষি বিভাগের। মুন্সিগঞ্জের মাঠে মাঠে এখন এমন চিত্র, আলু আবাদে চাষিদের ব্যস্ততা, তবে দুশ্চিন্তা বীজ নিয়ে। জেলায় আলু বীজের প্রধান বাজার টঙ্গিবাড়ি, সেখানে প্রতিদিন থাকছে এমন ভিড়। কৃষকদের অভিযোগ ন্যায্য দামে তা মিলছে না। গত বছরের চেয়ে বেশি দাম হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের। এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। আমরা যে সময় ব্যস্ত যাই ভাই, ওই সময় আলুর দাম থাকে না। মানে আমরা যে সময় মনে করেন গৃহস্থ করি, ওই সময় সারের দাম বাড়ে, সবকিছুর দাম বাড়ে। ব্রাকের আলুটা ভিতরে ঢুকাই আসাইরা দিতে আছে মার্কেটের মধ্যে। 1 বাক্স আলু 30,000 টাকা করে বিক্রি করতেছে। গত বছর থেকে এই বছর 10 গুণ দাম বেশি। পাবলিকে খুব হিমশিম খাইতেছে, আলু লাগাইতে পারে না, এত দাম। সিন্ডিকেট বিভিন্ন জায়গায় আলু লুকায় রাখে। ম্যাজিস্ট্রেট গেলে কম দাম বেচায়, আর হ্যাঁ ম্যাজিস্ট্রেট গেলে ভটকে দাম বাড়ায় দেয়। মানে কি কিছু করা আছে। জিজ্ঞেস করলাম যে সবাইটা কত, প্রায় 31,000, আর সাদাটা কিরকম প্রায় 30,000 টাকা। তাদের দোকানে গেলে মাল পাইবেন না, মাল সব 300 জন বাসা ভাড়া ব্যস্ত আছে, আবার 30,000 দেন দিব মাল। তবে ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত বীজ আমদানি না হওয়ায় তৈরি হয়েছে সংকট, নেই কোনো সিন্ডিকেট। আমাদের দেশের মানুষ দেশি আলুটা নিতে চাচ্ছে কম, ওনারা সবসময় বিদেশিরা নিতে চাচ্ছে। আর ওই আলুটা একেবারেই কম আসছে, অন্যান্য ভ্যারাইটি নিতে চাচ্ছেন। আমাদের দেখেন অনেক কার্টন আছে, ওনারা নিতে চাচ্ছেন, আমরা কম দামে দিতে চাচ্ছি, নিতে চাচ্ছেন না। বক্সের যে কাঠটা আছে ওটা ইউক্রেন থেকে আসতো, এখন এই কাঠটা আছে, এই কাঠটা রাশিয়া থেকে আনতো, এই জন্য একটু কস্টিং বেশি পড়ছে। সিন্ডিকেট বলতে কিছু না, সিন্ডিকেট না, মাল অর্থাৎ বীজ ক্রাইসিস, বীজ কম, যার জন্য এই মালের দামটা একটু বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সংকট, অথচ বিপণন প্রতিষ্ঠানগুলোতে এভাবেই সাজানো বিপুল পরিমাণ বীজ আলু। সংকটের অজুহাতে প্রতিনিয়ত বাড়ছে আলুর দাম, অথচ দেখার কেউই নেই। কৃষি বিপণন অধিদপ্তর বলছে এ বিষয়ে কৃষকদের অভিযোগ তারা পেয়েছেন। তদারকির আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন সময় বলেছি যে আপনারা যে বীজ আলু নিচ্ছেন, আপনাদের কাছে দাম বেশি নিচ্ছে, আপনারা ক্রয় রসিদ তো আনতে পারতেছেন না। ক্রয় রসিদে কিন্তু তারা ঠিকই 14,500 15,000 লিখে নেয়, কিন্তু টাকা দেওয়ার সময় তারা আবার 29,000 30,000 টাকা নেয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 6 উপজেলায় এবছর 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য প্রয়োজন 70,000 টন আলু বীজ। এরই মধ্যে 20,000 হেক্টর জমিতে চাষাবাদ শেষ হয়েছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।
তীব্র পানি সংকট দেখা দিয়েছে বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে নিচে নেমে যাওয়ায় মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে ওইসব গ্রামের মানুষদের। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে 150 মিটার নিচে নেমে গেছে পানির স্তর। ফলে উপরে ও নিচে এখন মোটা কাদার পরত, সেখানে পানি নেই। অতিরিক্ত কাদার স্তরের কারণে বৃষ্টির পানি দিয়ে পুনর্ভরণও হচ্ছে না। মা অসুস্থ, তাই প্রায় 1 কিলোমিটার দূরে থেকে এভাবেই পানি নিয়ে বাসায় ফিরছে মাহালিপাড়া গ্রামের 2য় শ্রেণীর শিশু শেহেনা টুডু। আমার মা অসুস্থ, হবে সকাল থেকে পারে আছি হলিডে। রাজশাহীর তানোর উপজেলার এই গ্রামটির কয়েকশো পরিবার খাবার পানির জন্য এভাবেই প্রতিদিন সংগ্রাম করছেন। 4 বার করে যাওয়া লাগে পানি আনতে, তখন সকালে রান্না করা লাগে, বিকালে রান্না করা লাগে। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়, আর অপারেশন হয়েছে তো করেছি, এখন পানি আনা কষ্ট হচ্ছে। খাওয়ার পানিও মানে সময় কেউ দিতে চাচ্ছে না, তারপরেও কি করব, মাসে 300, কোনো জায়গায় 150 এভাবে কিনে আনা লাগছে পানি। পাম্পে পানি দিতে আমাদের দিতে চায় না, 150 করে টাকা লেগে কিন্তু পানি দিতে চায় না। গ্রামগুলোতে পুকুরের দূষিত পানি, গোসল ও গৃহস্থালির নানা কাজে পানি ব্যবহার করায় গ্রাম জুড়ে দেখা দিয়েছে চর্মরোগের প্রকোপ। পুকুরের পানি খাওয়ালে তারপরও খেতে হয়। এই পৌরসভা থেকে পানি ধরেন মাঝে মুঝে দেয়, দেখা যায় 1 দিন দিলে 2 দিন বন্ধ থাকে, আবার দেখা যায় 2 দিন দিলে 10 দিন বন্ধ থাকে। ওই যে হাতে দেখতেছেন, এই যে পায়ে দেখতেছেন, এটা সমস্যা হচ্ছে। ওই যে ময়লা আবর্জনা, যখন বৃষ্টি হয় তখন ওই ময়লা আবর্জনাগুলো বের হয়ে ওই পুকুরে ঢুকে যায়, পানি তো বের হয় না বাইরে। গবেষকরা বলছেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে অপরিকল্পিতভাবে। তাই বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে 150 মিটার নেমেছে। সেই অংশগুলোতে পানিহীন কাদার স্তরের কারণে বৃষ্টির পানি থেকে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও হচ্ছে না। তাই পরিস্থিতি মোকাবেলায় নদীর পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণ করার তাগিদ এই বিশেষজ্ঞের। আপ টু 1,500 ফিট আমরা দেখেছি ওই এলাকায় ওই কাদার লেয়ারই কন্টিনিউ করছে, অর্থাৎ একটা জলাধার পানির আধার ছাড়া কোনো জায়গায় কিছু নাই, যেটা 90 ফিট থেকে 160 ফিট হবে। ডিপ টিউবওয়েল বসিয়েছে, পানি পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত আমার আছে স্টকে কিংবা রিজার্ভে আছে সেইটা কখনো বিবেচনা করেন। আপনি যদি ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। স্থানীয় প্রশাসন বলছে, পানি সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প নেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে পানি ব্যবহারের পরামর্শও দেয়া হচ্ছে মানুষকে। এডিপি নীতিমালায় রয়েছে কিছু পানি সমস্যা সংক্রান্ত নেওয়ার সুযোগ আছে। তখন আমাদের যে কমিটি আছে তার আমরা আলোচনা করেছি যে ওনাদের কোথায় কোথায় সমস্যা আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কিছু জায়গায় যদি বরেন্দ্রের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা যায় কিনা, এইভাবে প্রকল্প নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা দেখছি। পানির এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।